তো যেহেতু পুরোরা অলরেডি কীর্তন মঙ্গল আরতি করেছেন, মঙ্গলাচরণ করেছেন, আমি সরাসরি প্রার্থনার মাধ্যমে শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা গৃহস্থাশ্রমে আমরা যারা রয়েছি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আমি চেষ্টা করব, আপনারা আর্ট অফ প্যারেন্টিংয়ের উপর কম বেশি অনেকগুলো ক্লাস পেয়েছেন, কিছুটা ব্যতিক্রমী কিছু বিষয় আমি চেষ্টা করব আজকের ক্লাসে উপস্থাপন করার জন্য, যেই বিষয়গুলো আমাদের জন্য খুব প্রয়োজন এবং প্রাসঙ্গিক। শেষ শোনা যাচ্ছে? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। কাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যৈ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো থ্যাংক ইউ অল। আশা করি সকলে কুশলে আছেন। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অধিবেশনে। আচ্ছা, আমি জানতে চাইছি 1 থেকে 3 বছর পর্যন্ত কার কার সন্তান আছে এখানে? 1 থেকে 3 বছর পর্যন্ত একটু হাত তুলবেন। 1 থেকে 3 থেকে 6 বছর পর্যন্ত সন্তান আছে কার কার? 3 থেকে 6, 6 থেকে 10, 6 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 20। যাক, তাহলে মোটামুটি সব ক্যাটাগরির শ্রোতা আমি পেয়েছি। মূলত হচ্ছে 1 থেকে 3 বছর শিশুদের জন্য কিভাবে আমরা প্যারেন্টিং করব, 3 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর এবং 10 থেকে 20 বছর, এই ক্যাটাগরিগুলোতে আমাদের প্রয়োজন হবে। তো দেখুন, এখানে আপনারা হচ্ছে মা, তো কীভাবে সন্তান প্রতিপালন করতে হয় সেটা আমরা শিখবো আপনাদের কাছ থেকে। আর এখন ব্যাপারটা হয়ে গেল উল্টো, আমি ছোট মানুষ, আমি চলে আসছি কিভাবে সন্তান প্রতিপালন করবেন সেটা শেখানোর জন্য। তো সেই জন্য আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে আসলে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কিন্তু ওই যে একটা বিষয় আছে যে প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে সায়েন্টিফিক, যে বিশেষজ্ঞরা কিভাবে চিন্তা করছেন বিষয়গুলো নিয়ে, তারা কিভাবে দেখছেন শিশু সন্তান বিকাশের জন্য কোন বিষয়গুলো প্রয়োজন, আমরা সেই বিষয়গুলো কি করব, আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে প্যারেন্টিং, যে আসলে সন্তান প্রতিপালন বলতে কি বুঝি। তা আমি আশা করব যে একচেটিয়া আমি বলবো না, আপনারাও করুণা করে একটু কি করবেন, অংশগ্রহণ করবেন, যে আসলে সন্তান প্রতিপালন বলতে আমরা কি বুঝি। একজন একটু বলবেন যে সন্তানকে লালন পালন করা বলতে আমরা কি বুঝি। র্যান্ডমলি প্লিজ আপনারা একটু অংশগ্রহণ করবেন, যে কোনো একজন সাদা সিধেভাবে বলবেন। কে বলবেন? নাহলে আমি ইন্ডিকেট করব। ঠিক আছে? কে বলবেন সন্তান প্রতিপালন বলতে কি বুঝি? একটু দ্রুত রেসপন্স করবো কাইন্ডলি, কারণ আমাদের টাইম হচ্ছে 5:30। কেউ একজন স্বেচ্ছায়? মাতাজি বলুন প্লিজ, যেহেতু রেসপন্স করছেন না তাহলে হ্যাঁ মাতাজিকে দিন। আমরা শেয়ার করব শুধু আসলে সন্তান প্রতিপালন বলতে কি বুঝি। এক্স্যাক্টলি, একদম টু দ্য পয়েন্ট আনসার। থ্যাংক ইউ মাতাজির জন্য একটা হরি বল। বললাম না, মায়ের এক্সপার্ট, টু দ্য পয়েন্ট। মানুষের মতো মানুষ করা, এই মানুষের মতো মানুষ। থ্যাংক ইউ মাতাজি। সেটা আর্ট অফ প্যারেন্টিং আসলে আর কিছু নয়, আমাদের যে সন্তান ভূমিষ্ঠ হবে তাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার যে বিদ্যা, যে চর্চা, সেটাই হচ্ছে আর্ট অফ প্যারেন্টিং, সেটাই হচ্ছে সন্তান প্রতিপালনের কৌশল, আর কিছু নয়। দেখুন, সাধারণ সমাজে যেটা বিবেচনা করা হয়, ভক্তরা তার থেকে একটু ডিফারেন্ট চিন্তা করে। সাধারণ মানুষ চিন্তা করে আগে সন্তান আসবে, তারপর সেটা কি করবে,
বড় করবে। কিন্তু ভক্তদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। যারা সনাতন কালচারকে মনে প্রাণে ধারণ করে তাদের কাছে ব্যাপারটা সেরকম নয়। তাদের সন্তান প্রতিপালনটা শুরু হচ্ছে প্ল্যান থেকে। প্রথমে পরিকল্পনা করে হাজব্যান্ড ওয়াইফ, আমরা একটা চাইল্ড এই জগতে আনবো, ভগবানের কাছে প্রার্থনা করে। দেন শুরু হচ্ছে প্রিপারেশন। তাহলে প্রথমে পরিকল্পনা করেছে আমরা একজন সন্তান লাভ করব। বিয়ের পরে গৃহস্থাশ্রমে প্রবেশের সার্থকতা হচ্ছে কি, গৃহে কি থাকবে, সন্তান থাকবে। যেই গৃহে সন্তান থাকে না সেই গৃহ কি অলঙ্কৃত থাকে? স্বাভাবিকভাবেই একটা সন্তান পরিবারকে যেভাবে মাতিয়ে রাখে, আপনার যত কষ্ট থাকুক, যখন দেখবেন বাসায় ছেলে মেয়েরা কি করছে, খেলাধুলা করছে, খুশিতে আছে, তো সব কষ্ট ভুলে যান, হ্যাঁ কি না? অফিসের যত চাপ থাকুক না, বাসায় এসে যখন দেখবেন বাবা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে, সব কষ্ট নিমিষেই কি মাটি হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে প্ল্যান, পরিকল্পনা করে যে আমরা একটা সন্তান নিব। তারপর শুরু হচ্ছে প্রিপারেশন। এই প্রিপারেশন হচ্ছে বিশাল একটা চ্যাপ্টার, আমি অত ডিটেইলসে যাব না, একদম শর্ট বলবো। তাহলে প্রথমে প্ল্যান করেছি যে আমরা সন্তান নিব, তারপর শুরু হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশনের জন্য এবার বর্তমান প্রিপারেশন বলতে মানুষ যেটা বুঝে মেডিকেল প্রিপারেশন, ফিজিক্যাল টেস্ট করায়, বিভিন্ন হরমোন টেস্ট থেকে শুরু করে সব কিছু ওকে থাকলে দেন তারা কি করে একটা দিন ঠিক করে গর্ভাধানের জন্য। কিন্তু আমাদের আধ্যাত্মিক, বিশেষ করে যারা বৈদিক ভাবধারা আমরা অবলম্বন করি, তাদের কাছে প্রিপারেশনটা হচ্ছে অনেক চমৎকার একটা প্রিপারেশন। তখন তারা আস্তে আস্তে ব্রত নির্ধারণ করে, সময় নেয়, 5 মাস, 1 বছর, 6 মাস সময় নেয় যে আমরা এতগুলা ব্রত করব, এত সংখ্যক জপ করব এবং এই আচরণগুলা করব, তারপরে আমরা গর্ভাধানের জন্য প্রস্তুত হব বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে। প্রিপারেশনে এই জিনিসগুলা থাকে। প্রিপারেশনের পরে এবার যাচ্ছে হচ্ছে সংস্কারে। এবার শুরু হবে সংস্কার, গর্ভাধান সংস্কার। গর্ভাধান সংস্কার এখানে যারা যারা করেছেন তারা প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের রয়েছে যে আসলে এই জগতে একজন সন্তান লাভ করাটা এটা একটা যজ্ঞ। এটা একটা কি যজ্ঞ? এটা আমি বলছি না, ভগবান ভগবত গীতায় বলেছেন ধর্ম অবিরুদ্ধ কাম, অর্থাৎ যেই কামটা ধর্ম বিরুদ্ধ নয় সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং। এমনি সাধারণত আমরা মনে করতে পারি হাজব্যান্ড ওয়াইফ একসাথে হয়ে একটা সন্তান নিয়ে আসা, না। যখন গর্ভাধান করার পরে সমস্ত আচরণ সংস্কার সমূহ সম্পন্ন করার পরে হাজব্যান্ড ওয়াইফ একসাথে প্রার্থনার মাধ্যমে যেই সন্তানকে লাভ করবে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সংস্কার। এবং যারা যারা গর্ভাধান সংস্কার করেছেন তারা সত্যি অনুভব করেছেন যে এই প্রক্রিয়াটা হচ্ছে দিব্য এবং একটা সন্তান লাভ করে এটা কোনো সাধারণ বিষয় নয়। আমাদের সমাজে একটা প্রচলিত আছে, ভুলে হয়ে গিয়েছে, কিন্তু আসলে এই জায়গায় ভুল করা উচিত নয়। বিশেষ করে আমরা যারা সনাতন কালচারকে কি করি, ধারণ করি, চর্চা করি, এটা হবে পরিকল্পিত একটা আয়োজন, পবিত্র একটা আয়োজন। তো সংস্কার সমূহ সম্পন্ন করার পরে এবার ভগবান করুণা করে আমাদেরকে একটা কি দিবেন, পিতা মাতা হওয়ার সৌভাগ্য দান করবেন। দেন সেটা প্রথমে কে বুঝতে পারবে? মা বুঝতে পারবে। মা বুঝতে পারার পরে সেই সংবাদ কাকে দিবেন? বাবাকে দিবেন। তাহলে দেখেন, প্যারেন্টিং আমরা মনে করি, জাগতিকভাবে মনে করে সন্তান আসার পরে প্যারেন্টিং শুরু হয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটা কত সুন্দর দেখেন। সন্তান প্রতিপালনটা শুরু হচ্ছে সন্তান জন্মের আগে থেকেই, তাকে আহ্বান করা হচ্ছে। সেই জন্য দেখবেন জাগতিক কিছু গান আছে, অনেক সাধনার পরে আমি কি, আপনারা গান কে কে জানেন? পরের লাইন কি, পরের লাইন কি? অনেক পুরোনো গান, অনেক সাধনার পরে আমি পেলাম। ঠিক তেমনি ভক্তদের ক্ষেত্রেও সেই অনেক সাধনার পরে আমরা পাই বৈকুণ্ঠ ধন। অনেক সাধনার পরে আমরা পাই বৈকুণ্ঠ ধন। আমাদের সন্তানরা হচ্ছে বৈকুণ্ঠের সম্পদ। ভগবান করুণা করে আমাদেরকে প্রদান করেছেন, বাবা মা হওয়ার সুযোগ দিয়েছেন। এটা কিন্তু সাধারণ বিষয় নয়। বাবা মা হতে পারাটা এটা অত্যন্ত গৌরবের, মর্যাদার বিষয়। তো ভগবান আমাদেরকে সেই করুণাটা করেছেন এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। এবার সন্তান এসেছে কোথায়? মাতৃগর্ভে। এবার সে এক একটা মাসে কিভাবে সন্তান বড় হয় সেই বর্ণনা ভাগবতমে আছে। এবার যখন সন্তান মাতৃগর্ভে প্রবেশ করে পরমেশ্বরের করুণায়
মায়ের প্যারেন্টিং শুরু হয় সেখান থেকে। মা রাত্রিবেলা তাকে গীতা পাঠ করে শোনায়, কীর্তন করে, ভগবানের লীলা মহিমা সমূহ কীর্তন করে। আর বাবা যখন চাকরিতে গিয়ে আসে তখন তিনি স্ত্রীর সাথে প্রীতির সাথে কথা বলে এবং আচার্যদের লীলাবিলাসগুলো কি করে শোনায় সন্তানকে। রামায়ণ মহাভারতের এই সমস্ত কাহিনী স্ত্রীকে বর্ণনা করে। এখন মনে হতে পারে এগুলো কি প্র্যাকটিক্যাল? আচ্ছা, এইভাবে প্যারেন্টিং এর কোনো ঘটনা আপনাদের মনে আছে? মাতৃগর্ভ থাকতেই সন্তান শিখে ফেলেছে, মনে আছে কোনো ঘটনা শাস্ত্র থেকে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, অভিমন্যু, একদম চমৎকার উদাহরণ। অভিমন্যু, প্রহ্লাদ মহারাজ। আর কে কে শিখেছিল মাতৃগর্ভ থেকে? শুকদেব গোস্বামী, আপনারা তো সব জানেন দেখি। তাহলে অভিমন্যু কি শিখেছিল? যুদ্ধবিদ্যা শিখেছিল। তাহলে প্যারেন্টিং কি স্কুল থেকে শিখতে হয়? মাতৃগর্ভ হচ্ছে প্রথম স্কুল। মা হচ্ছে প্রথম টিচার, ফার্স্ট স্কাল্পচার, ভাস্কর, যিনি গড়েন সন্তানকে। তাহলে অনেকে চিন্তা করে এটার কি প্রয়োজন, তাহলে প্রয়োজনীয়তা আছে কি না? আমরা শাস্ত্র থেকে দেখি যে অভিমন্যু সে চক্রব্যূহ ভেদ করার বিদ্যা শিখেছিল কোন জায়গা থেকে? মায়ের গর্ভ থেকে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে যখন মাতৃগর্ভে আসে তখন থেকে যদি আমরা আমাদের যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞানের স্ফুরণ যদি তাদেরকে স্পর্শ না দিই, তাহলে আমি শত চেষ্টা করলেও আমার সন্তান কি আধ্যাত্মিক হবে? সনাতনী ভাবধারায় আসবে? তাহলে গলত কোথায় বুঝতেছেন? এবার কোন কোন জায়গায় আমরা ভুল করছি বুঝতেছেন? তাহলে সেই জন্য বিশেষ করে এখানে নতুন দম্পতি থাকলে সবচেয়ে সুবিধা হতো, তারা এখন থেকেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারতো। তারপর আপনারা মায়েরা বিশেষ করে বলবেন, নতুন যখন কারো বিয়ে হবে তাদেরকে, অনেক সময় এই বিষয়গুলো জানি না আমরা, এই বিষয়গুলো যখন আমরা জানাবো তারা উপকৃত হবে। এরপরে আস্তে আস্তে আমাদের একটা অভিলাষ থাকা উচিত যে আমার সন্তান মাতৃগর্ভে থাকা অবস্থায় 18টা অধ্যায় আমি আমার সন্তানকে শোনাবো। এরকম অভিলাষ থাকা উচিত যে 10 মাসে আমি আমার সন্তানকে মাতৃগর্ভে পুরো 18টা অধ্যায় 700টা শ্লোক আমি নিজে শোনাবো। এটা বাবার অভিলাষ থাকা উচিত। একইভাবে মায়েরও অভিলাষ থাকা উচিত ভাগবতমের যে সমস্ত স্পেশাল গল্প লীলা সমূহ রয়েছে সেগুলো আমি আমার সন্তানকে শোনাবো কোথায়? মাতৃগর্ভে। যে সমস্ত ভজন আছে, শরণাগতির ভজন, প্রার্থনার ভজন, সেগুলো আমি আমার সন্তানকে গর্ভে থাকা অবস্থায় শোনাবো। তাহলে দেখবেন ওই সন্তান আর স্বাভাবিক কোনো সন্তান নয়, সেটা হচ্ছে দেব শিশু, বৈকুণ্ঠ শিশু। সেই জন্য শিল প্রভুপাদ নামটা দিয়েছেন কি শিশু? বৈকুণ্ঠ শিশু। অর্থাৎ এই জগতের কোনো সন্তান নয়, এটা সরাসরি পরমেশ্বর ভগবান প্রদান করেছেন। যখন আমরা এইভাবে আস্তে আস্তে শাস্ত্রসমূহ যখন মাতৃগর্ভ থেকেই চর্চা শুরু করব, দুটো লাভ হবে। নিজের পড়া হয়ে যাবে, সেই সাথে আমার সন্তানের প্রথম শিক্ষাটা হবে পবিত্র শিক্ষা। প্রথম শিক্ষাটা কি শিক্ষা হবে? কারণ সে প্রথম জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান ভগবান নিজে স্বয়ং দিয়েছেন। যে জ্ঞান ভগবান স্বয়ং প্রদান করেছেন সেই জ্ঞান দিয়েই আমার সন্তানের জ্ঞান বিকাশ শুরু। তাহলে স্বাভাবিকভাবেই যে সন্তান মাতৃগর্ভ থেকে পবিত্র শব্দ শুনে শুনে বড় হচ্ছে, তার চিন্তা চেতনা 8-10 জনের চিন্তা চেতনা থেকে কি ব্যতিক্রম হবে না? কারণ শব্দের একটা শক্তি আছে। শব্দের কি আছে? শক্তি আছে। তাহলে 8-10 জন থেকে তার চিন্তা চেতনার বিকাশ আলাদা হবে কিনা? প্যারেন্টিং ওখান থেকেই শুরু। এবার আমরা দেখব যে আসলে শিশুর বিকাশ। একটা শিশুর বিকাশ অনেক সময় আমরা চিন্তা করি যে আমি আমার মন মতো করে আমার ছেলেকে গড়ব, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। শিশুর বিকাশটা হচ্ছে স্বাভাবিক, এটা প্রাকৃতিক নিয়মে হবে। কীরকম? যেমন দেখবেন কিছু কিছু শিশুর দাঁত ওঠে হচ্ছে 7-8 মাস বয়স থেকে, কারো কারো 10-12 মাস, 18 মাসে গিয়েও দাঁত উঠতে পারে, ডেন্টিস্টরা বলে। এখন আমি যদি চেষ্টা করে তাকে ওষুধ দিয়ে দাঁত বের করার জন্য, সেটা কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তো সেই জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, শিশুর যে বিকাশ এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় শিশুকে জোর করে হাঁটায়, বিশেষ করে দাদু দিদারা, হাঁটতে হবে, টুকটুক করে যখন হাঁটবে বাঁচবে নুপুর, ভালো লাগবে শব্দ শুনে। কিন্তু না,
ও নিজের প্রচেষ্টায় হাঁটা শিখবে। আপনাদের এটা বিশ্বাস হয়? বিশেষ করে ঠাকুমাদের বিশ্বাস হয় না 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 সকালবেলা না ধরে হাঁটালে কি করে হাঁটবে, এরকম একটা ধারণা আমাদের ঠাকুমাদের আছে না? বিশেষ করে দাদু দিদারা সকালে ভোরবেলা ওটা শিশুকে আগে হাঁটাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তার যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক পেশি ডেভেলপমেন্ট হয়েছে, বিকশিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাকে জোরপূর্বক কিচ্ছু করার দরকার নাই। আপনি বিলিভ করেন বা নাই করেন, তার বিকাশ স্বাভাবিকভাবেই হবে। যদি ভগবান না করুক বিশেষ কোনো চাহিদা সম্পন্ন না হয় আমাদের শিশু, স্বাভাবিকভাবেই তার বিকাশ হবে। সেই জন্য এইসব বিকাশ নিয়ে কারো কোনো টেনশন করার কোনো কিছু নাই। নির্দিষ্ট সময়ে তার দাঁত উঠবে, নির্দিষ্ট সময়। যেমন শিশুর বিকাশটা কিভাবে হয় দেখেন, প্রথমে সে কিন্তু উল্টাতে জানে না। 4 মাস 5 মাস বয়স থেকে শিশু কি করে, নিজে থেকে বাম পাশ থেকে ডান পাশে উল্টে যায়, কিন্তু আবার আগের জায়গায় আসতে পারে না। 1-1.5 মাস পরে আবার আগের জায়গায় আসতে পারে। তারপরে সে আস্তে আস্তে উঠে বসে, 7 মাস পেরোলে উঠে বসে, বসার পরে সে এবার একটু একটু মুভ করে। 9-10 মাসে গিয়ে সে হামাগুড়ি দেয়। 11-12 মাসে গিয়ে সে একটু একটু দাঁড়ানোর চেষ্টা করে পড়ে যায়। 13-14 মাসে গিয়ে সে নিজে দাঁড়িয়ে যায়। আমার সাথে মিলছে কিনা আপনাদের অভিজ্ঞতা? 15 মাসে মোটামুটি সন্তান স্বাবলম্বীভাবে দাঁড়াতে পারে এবং 7-8 কদম পর্যন্ত সে দিতে পারে। 17-18 মাসে গিয়ে সে গুড় করে হেঁটে যেতে পারে, ঠিক কিনা? এগুলো 1-2 মাস যদি লেটও হয় কোনো অসুবিধা নেই, এটা স্বাভাবিক। তো সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে শিশুর বিকাশটা হবে প্রাকৃতিক, কোনো জোর জবরদস্তি করার প্রয়োজন নেই। আরেকটা বিষয়, শিশুর বিকাশ হওয়ার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে চর্চা। আমি ব্যাখ্যা করছি। আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে পরিবেশ। বিশেষ করে আমরা যারা ভক্তি জীবনে আসছি, অনেক সময় মায়েরা বলে, প্রভু আমার ছেলেটা ভক্ত হচ্ছে না, আমার মেয়েটা ভক্ত হচ্ছে না, জব করতে চায় না, গ্রন্থ পড়তে চায় না, সকালে ঘুম থেকে উঠতে চায় না। দেখবেন শিশুরা হচ্ছে ভীষণ অনুকরণ প্রিয়, ভীষণ রকমের অনুকরণ প্রিয়। দেখবেন কখনো কখনো যদি দাদু লাঠি দিয়ে হাঁটে, শিশুও কি করে একটা ছোট কাঠি বা কিছু নিয়ে সেও কি করে সেটা দেখায় কিনা হেঁটে হেঁটে। আসলে শিশুদেরকে বানাতে হয় না, উপযুক্ত পরিবেশে তাদেরকে ছেড়ে দেন, সে স্বাভাবিকভাবেই গড়ে উঠবে। আমাদের ভুলটা হয় কি, আমরা তাকে জ্ঞান দিয়ে বড় করতে চাই, পরিবেশ দিয়ে নয়। যেমন চিন্তা করেন, যেই পরিবারে বাবা মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, সেই পরিবারে কি শিশু দীর্ঘক্ষণ ঘুমায়? আমি কিন্তু দেখি নাই। বিশেষ করে আমি শিক্ষকতা জীবনে প্রায় অনেকগুলো শিক্ষার্থী নিয়ে কাজ করেছি, এবং দেখা হলে আমি স্টুডেন্টের মায়েদের সাথে কথা বলতাম, জিজ্ঞেস করতাম আপনি কয়টায় ঘুম থেকে উঠেন। অনেক সময় মায়েরা বিব্রত হয়ে যেত, কারণ বেশিরভাগ মায়েরা তো ঘুম থেকে উঠে এখন দেরিতে, ঠাকুরমারা উঠে যায়। তো স্বাভাবিকভাবেই মা বাবা ঠাকুরমা ঠাকুর দিদা এরা যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, শিশু কি দেরিতে উঠবে? উঠবে কিনা? তাকে কি জাগাতে হবে? আপনাদের নড়াচড়ার শব্দে সে উঠে যাবে। আবার অনেকে এরকমও বলে, অভিজ্ঞতা আছে আমার, প্রভু আমি যখন 5টায় ঘুম থেকে উঠে যখন স্নানের শব্দ শুনে আমার ছেলে অটোমেটিক উঠে যায়। তাহলে তাকে কি ঘুম থেকে উঠানো প্র্যাকটিস করতে হয়েছে কিনা? না। পরিবেশটা যদি আমরা তাকে দিতে পারি তাহলে সে গড়ে উঠবেই, কোনো সেখানে সন্দেহ নেই। তাহলে আমরা ভুলটা কোথায় করি? আমরা মনে করি যে তাকে 5টায় তোলা আমার দায়িত্ব, আমরা উঠবো না কিন্তু তাকে আমরা তুলবো, ঠিক কিনা? এটা আসলে হয় না। বিশেষ করে শিশুদেরকে দিয়ে এটা আপনি কখনোই পারবেন না। যেমন দেখবেন শিশুরা স্বভাবতই পবিত্র, স্বভাবতই সহজ সরল। একটা শিশুকে যদি বলবেন তুমি অনেক ভালো, সেও রিপিট করবে তুমি অনেক ভালো। কিন্তু যদি বলেন তুমি বসা, সে বলবে তুমি আরো বসা, ঠিক কিনা? তার মানে শিশুরা হচ্ছে স্বাভাবিক, প্রাকৃতিক, তাদের শিক্ষাটা স্বাভাবিক। তাদেরকে পরিবেশ যদি আমরা দিতে পারি তারা বেড়ে উঠবে স্বাভাবিকভাবেই। তাহলে দেখেন বাবা মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে স্নান করে, স্নান করার পরে ভগবানকে প্রণাম করে পূজা দেয়। তাহলে সন্তান কি দেখেছে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, উঠে পবিত্র হতে হয়, হওয়ার পরে ভগবানের পূজা দিয়ে দিন শুরু করতে হয়। ওকে কি আর কোনো ক্লাসে শিখাতে হবে? ঘুম থেকে উঠার কর্তব্য হচ্ছে 5টায়, এরপরে হচ্ছে স্নান করা কর্তব্য,
তারপর হচ্ছে ভগবানের পূজা দেওয়ার কর্তব্য। এই জিনিসের ক্লাস কি তাকে দেওয়ার প্রয়োজন আছে? না। তো সেই জন্য পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি গৃহে ভালো পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের সন্তান বিকশিত হবে, গ্যারান্টেড। কিন্তু আমরা পরিবেশটা সৃষ্টি করি না বলেই আমাদের সন্তানরা বিকশিত হচ্ছে না। কিরকম? সকালে উঠে দেখছেন বাবা কোথায় ঢুকে গিয়েছে? ফেসবুক স্ক্রলিংয়ে ঢুকে গিয়েছে, মা ঢুকে গিয়েছে হোয়াটসঅ্যাপে। তাহলে এখন শিশুটা অবহেলিত। সে ঘুমতে ঘুটে বাবার আদরের চুমুটা পায় নাই, মায়ের স্নেহের জড়িয়ে ধরাটা পায় নাই। তাহলে তার দিন শুরু কি ভালোভাবে হবে, না খিটখিটে বিরক্তি নিয়ে হবে? স্বাভাবিকভাবে বিরক্তি নিয়েই হবে। ঘুম থেকে উঠে যখন সন্তান বাবাকে দেখে, সন্তান প্রত্যাশা করে বাবা তাকে ডেকে বুকে জড়িয়ে নিয়ে একটু আদর করে দেবে, অন্তত মাথায় একটু হাত বুলিয়ে দিবে, মা একটু চুমু খাবে, গাল টেনে দেবে। তাহলে এই যে একটু বিনিময়, এটা কিন্তু সন্তানের একটা বিশাল প্রভাব বিস্তার করে, বিশাল প্রভাব বিস্তার করে। আপনারা দেখবেন এখানে যাদের 1 থেকে 3 বছর বয়সী সন্তান আছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মোবাইল ইউজ করবেন, দেখবেন আপনার সন্তানের যে সে যে অবহেলিত হচ্ছে, সে কিন্তু এটা প্রকাশ করে তার চোখে মুখে ভাষায়। হয়তো আমরা আপনারা বুঝতে পারি না। প্র্যাকটিক্যালি যাদের বাসায় 3 বছরের মধ্যে সন্তান আছে, গিয়ে দেখবেন ওর সামনে দুজনেই ফোন ইউজ করতেছেন। সে আপনাদের সময় চায় কিন্তু সময় দিচ্ছেন না। তখন সে দেখবেন এক ধরনের বিমর্ষ হয়ে যাবে, মনমরা হয়ে একদিকে থাকবে, অথবা সে বিরক্ত প্রকাশ করবে, খামচি দিবে, প্রকাশ করে। কিন্তু আমরা বুঝি না, কারণ ওর সাথে আমাদের বন্ডিংটা হার্ট টু হার্ট ওভাবে হয় না। প্রযুক্তি আমাদের জীবনকে কি করছে? প্রভাবিত করছে। এবং এক পর্যায়ে যখন সেটাতে ইউজড হয়ে যায়, তো স্বাভাবিকভাবে সেও চাইবে ব্যস্ত থাকার জন্য, সে এবার বাপেরটা কেড়ে নিবে, কিছুক্ষণ পর মায়েরটা কেড়ে নিবে, এবার সে কার্টুনে মগ্ন হবে। তাহলে প্রথম থেকে কি সে জানে এই জাদুর বক্সে কার্টুন আছে? তাহলে এই জিনিসটা তাকে আমরা কিভাবে শিখালাম? আমাদের আচরণে শিখালাম। একটা পর্যায়ে এবার বাবা কিছু করছে, তখন সন্তানকে ব্যস্ত রাখার জন্য কি দিয়ে দিচ্ছে? মোবাইল দিয়ে দিচ্ছে, যাও তুমি গেম খেলো। এই যে তাকে আস্তে 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 আমরা বদ অভ্যাসে ছেড়ে দিলাম, এটা এক সময় তার ক্রেজিনেস বাড়িয়ে দেয়। এবং একটা পর্যায়ে দেখবেন আপনি ডাকলেও সে রেসপন্স করবে না, হয় এরকম। এবং খুব চড়া মেজাজ দেখায় শিশুরা। যখন গেম খেলার সময় আপনি ডাকবেন, তাকে খাওয়ার জন্য ডাকবেন, কিছু করার জন্য ডাকবেন, সে খুব রিয়েক্ট করে, অ্যাংরি ক্রেজি রিয়েক্ট করে। তো এই যে ক্রেজি রিয়েক্ট, এটা আপনার আমার গাফিলতির ফলাফল। এবং এই ক্রেজি রিয়েকশনটা এখানে থামে না, এটা আস্তে আস্তে বাড়বে। বাড়ার পরে যখন তার বয়স হবে 10+, তখন সে আস্তে আস্তে জেদি হবে, একগুঁয়ে হবে। অনেক বাবা মা প্রায় সময় আমাকে এসে বলতো স্কুলে, স্যার আমার ছেলেটা বড্ড মেজাজি, কারো সাথে কথা শুনে না। তখন আমি বলেছিলাম 3 বছর আগে ফিরে যান, সে মেজাজি ছিল কি না? না তো, খুব লক্ষ্মী ছেলে ছিল। তাহলে মেজাজি হলোটা কি করে? এই হচ্ছে অ্যাটিটিউড। যে ভুলগুলো আমরা করেছি, এখন সে বিগড়ে যাচ্ছে। 15 বছর ক্রস করার পরে দেখা যাচ্ছে সে আর বাপ মায়ের কথা শুনছে না। দেখুন তাহলে সামান্য গেম আসক্তিটা কোথায় গিয়ে থামছে? 20-25+ হওয়ার পরে সে আস্তে আস্তে ড্রাগসের দিকে যাচ্ছে। সন্তানরা এবার আস্তে আস্তে ড্রাগসে ঝুঁকছে। তাহলে শুরু হয়েছে ভুলটা সামান্য ডিভাইস থেকে, এরপর আস্তে আস্তে সেটা ড্রাগসে গিয়ে থামছে। তো সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হতে হবে। আমরা যদি চাই আমাদের সন্তান বিকশিত হোক, তাহলে অবশ্যই আমাদেরকে আগে বিকশিত করতে হবে, ডিভাইস দিয়ে নয়, ডিভাইস ছাড়া। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, শিশুর প্রকৃতিসমূহ কি কি, মানে শিশুর স্বভাব কিরকম একটু জানতে চাইছে আপনাদের কাছ থেকে। একজন একটা একটা করে স্বভাব বলবেন। শিশুর স্বভাব ছোট কার কার আছে? কে কে হাত তুলেছিলেন? 1 থেকে 3 বছর কার কার? হ্যাঁ মাতাজি বলুন, যে শিশুর স্বভাব বলেন। 1 থেকে 3 বছর কেমন থাকে শিশুরা? একটা বলেন। দুষ্ট হয় একটু। এটা আসলে দুষ্ট নয়, এটাকে বলা হয় অ্যাক্টিভ বলে, প্লেফুল বলে। যে গবেষকরা এটাকে বলছেন তৎপর থাকে, চটপটে থাকে। আরেকটা বলেন, আরেকটা কে বলতে পারবে? 1 থেকে 3 বছর আর কার কার ছিল? হ্যাঁ মাতাজি, সবকিছু নিয়ে জিজ্ঞাসা, কোয়ারিজ, ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটিস।
কোয়ারিজ, জিজ্ঞাসা থাকবে। আরো কিন্তু অনেক, এটা লিস্টটা অনেক লম্বা, আরো কয়েকটা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ মাতাজি বলুন, আরেকটা বলুন, বসে বলুন, বলেন আরেকটা। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে। আদো আদো কথা বলা, তো সে বলতে চায়, ভাব প্রকাশ করতে চায়। হ্যাঁ প্রভুদের কাছ থেকে একটা শুনি এবার। বিভিন্ন কিছু ধরতে চায়। এই যে তিনটা পয়েন্ট পেয়েছি আমরা, একটা হচ্ছে চটপটে, যেটাকে আমরা বাবা মায়েরা বলি দুষ্টু, আর একটা হচ্ছে আদো আদো বুলি, সে বলতে চায়। তারপর হচ্ছে আরেকটা পেয়েছি কি, ধরতে চায়। এখানে কিন্তু তিনটা ডেভেলপমেন্ট, যে রাশিয়ান একজন চাইল্ড স্পেশালিস্ট, তিনি হাওয়ার্ড অ্যান্ড গার্নার, তিনি এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করেছেন যে শিশুর প্রত্যেক মাসে কি কি বিকাশ হয় সেটার উপর গবেষণা করে তিনি বই লিখেছেন। আমরা যখন শিক্ষকতায় ছিলাম, ডিপিএড করছিলাম, উনার এই থিওরিটা আমাদেরকে খুব বেশি পরিমাণ পড়ানো হয়েছে এবং এটা খুব এফেক্টিভ। এই থিওরিটা খুব ইফেক্টিভ আমাদের জন্য, যে শিশুর আদো আদো বলি মানে হচ্ছে তার ভাষাভিত্তিক বিকাশ হচ্ছে, তার ভাষাভিত্তিক কি হচ্ছে, বিকাশ হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলা ভাষী শিশুরা প বর্গ আগে শিখে, বা 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 বলতে থাকে, এরপর পাপ পাপ পা, তারপর হচ্ছে কি মা, এরপর ত, তারপর হচ্ছে দ, ঠিক কিনা? তাহলে এই যে আধো আধো বলিটা হচ্ছে সে তার ভাষাটা প্রকাশ করতে চাচ্ছে। অনেক সময় মনে করা হয় যে শিশুর ভাষা থাকে নাকি, জন্মের পরেই তো প্রথম ভাষা শিশুর ছিল, সেটা কি, কি ভাষা ছিল? কান্না। দেখেন এই এক ভাষা, এত শক্তিশালী ভাষা, এটা দিয়ে সে তার সব আবদার মিটিয়ে ফেলেছে, কিন্তু খাওয়া, স্নান, ঘুম, ঠিক কিনা? তার সব কার্যকলাপের ভাষা হচ্ছে কান্না। কানলে খাওয়ার, কান্না করলে আদর, কান্না করলে ঘুম, সবকিছু এক ভাষাতে। ভাষা তার সবসময় থাকে। এরপরে আস্তে আস্তে তার ডেভেলপমেন্টটা হয়। তো চাইল্ডের অনেকগুলো নেচার আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু নেচার হচ্ছে সে অ্যাক্টিভ। আমাদের সন্তান যদি অ্যাক্টিভ থাকে, গুড সাইন, তার বিকাশ ভালো। সে অ্যাক্টিভ নাই মানে বুঝতে হবে কোন একটা সমস্যা তার ভিতরে হচ্ছে। তারপর হচ্ছে সে সবকিছু ধরতে চাইবে, প্রভু যেটা বলেছেন, ধরতে চাইবে সবকিছু, তার মানে তার ওটার প্রতি একটা জিজ্ঞাসা সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে সে কথা বলতে চায়। দেখবেন এরকম অভিজ্ঞতা আছে কার কার, যে আপনার শিশুর বয়স কম, তাকে নিয়ে আপনি কীর্তন করছেন, সে কিন্তু আপনার সাথে সাথে কিছুক্ষণ পর পর করে একটু তাল দিচ্ছে, হয় কিনা? তার মানে মিউজিক সেন্স তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছে সাবকনশিয়াসলি, অবচেতন ভাবে। এবং অনেক সময় দেখবেন ভক্ত পরিবারের শিশুরা বাবাকে যখন আরতি দিতে দেখে, সেও কাটি একটা নিয়ে ঘুরায়, ঠিক কিনা? এই জিনিসটা কি শিখেছে? দেখতে দেখতে শিখেছে। তাহলে শিশুর অনেকগুলো স্বভাবের মধ্যে সে খুব জিজ্ঞাসু থাকবে, এবং শিশুদের জিজ্ঞাসাকে কখনো দমিয়ে দিবেন না, এটা অনেক বড় একটা ভুল। সে যদি কাক দেখে 15 বার জিজ্ঞেস করে এটা কি, তাকে 15 বার বলবেন কাক। বিশেষ করে মায়েরা সারাদিন থাকে তো অনেক সময় বিরক্ত হয়ে বলে, তোর বাপকে জিজ্ঞেস করিস সেটা কি, হ্যাঁ কিনা? কিন্তু আমার অনুরোধ হচ্ছে 3 বছর পরে আপনি চাইলেও এই ফ্লেভারটা আর পাবেন না তার কাছে। সে যখন কাক চিনে যাবে, স্যার আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন এটা কি, ঠিক কিনা? ওই ছোটবেলায় ওই মজাটুকু তখনই পাবেন। সেই জন্য শিশুর যে কোয়েরিস, যেই বাবা মা শিশুর যত বেশি কোয়েরিস নিবে, সেই শিশু তত বেশি ইন্টেলেকচুয়াল হবে, বুদ্ধিদীপ্ত হবে। যেই শিশুকে যত দমিয়ে দিবে, সেই শিশু তত বেশি পরিমাণ ডাল থাকবে। এটা প্রমাণিত, এটা সাইন্টিফিক্যালি প্রুভড। সেই জন্য শিশুর কোয়েরিসগুলোকে সবসময় কি করবেন, মূল্যায়ন করবেন। তার কোয়েরিসগুলো অ্যানালাইসিস করলে সেখান থেকে ওর নেচার সম্পর্কে আপনি জানতে পারবেন, যে সে ছেলেটার বা মেয়েটার স্বভাব কেমন, সে কি বিষয়ে জানতে চাচ্ছে। তখন বুঝবেন তার স্বভাবজাত প্রতিভা কোথায়। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর সে প্ল্যাফুল থাকবে, বিনিময় করবে, জিজ্ঞাসা থাকবে, কিছু অনুকরণ করতে চাইবে, তার আস্তে আস্তে মাসল ডেভেলপমেন্ট হবে, বাবা মাকে দেখে সে কাজ করতে চাইবে, বিভিন্ন জিনিস ধরতে চাইবে। এগুলো সবগুলাই হচ্ছে শিশুর স্বভাব। এই স্বভাবগুলোর সাথে আমাদের আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হতে হবে। এবার গুরুত্বপূর্ণ বিষয়, শিশু কিভাবে শিখে, যে একটা শিশু কিভাবে শিখে।
হ্যাঁ রুল কি বলছিল? বড়দের থেকে শিখে। বড়দের থেকে দেখে শিখে, এটা হচ্ছে সহজ পন্থা। আর কিভাবে সাথে আমাদের আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হতে হবে। এবার গুরুত্বপূর্ণ বিষয়, শিশু কিভাবে শিখে, যে একটা শিশু কিভাবে শিখে। হ্যাঁ রুল কি বলছিল? বড়দের থেকে শিখে। বড়দের থেকে দেখে শিখে, এটা হচ্ছে সহজ পন্থা। আর কিভাবে শিখে? বই দিয়ে শিখে, এটাও একটা পন্থা। আর কিভাবে শিশু শিখে? টিভি দেখে শিখে, এটাও একটা পন্থা। আর কিভাবে শিখে বলুন? আপনাদের ছেলে মেয়েদের ছোটবেলার কথা মনে করুন। হ্যাঁ, বাবা মায়েদেরকে দেখে দেখে শিখে। তারপর আর কিভাবে শিখে? শুনে শিখে। গুড, উত্তরটা সঠিক। তারপর আর কিভাবে শিখে? দেখুন, হ্যাঁ, পরিবেশের উপর। গবেষকরা বলছে শিশুর শিক্ষাটা কিন্তু বড়দের মতো নয়। সেজন্য আমরা যারা প্রাথমিক শিক্ষক ছিলাম, আমাদেরকে দুটো বিষয় নিয়ে জোর দিয়ে আমাদের প্রশিক্ষকরা শিখাতেন। একটা হচ্ছে চাইল্ড লার্নার, আর একটা হচ্ছে অ্যাডাল্ট লার্নার। শিশু শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি একরকম, বড়দের দৃষ্টিভঙ্গি আর একরকম। শিশুরা শিখে হচ্ছে খেলতে খেলতে, শিশুরা শিখে হচ্ছে করতে করতে, শিশুরা শিখে হচ্ছে দেখতে দেখতে, শিশুরা শিখে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে মিলে, শিশুরা শিখে শিক্ষকের কাছ থেকে শুনে। তাহলে দেখেন, শুধু বই পড়ে না, সে যে একটা জিনিস দেখছে, তাকে কোথাও বেড়াতে নিয়ে গিয়েছেন, ঘটনার বর্ণনা দিচ্ছেন, সে শিখে যাচ্ছে। বাবাকে সে কিছু করতে দেখছে, সে সেটা শিখে যাচ্ছে। ঠাকুরদা কি করছে, সে সেটা অনুকরণ করে শিখছে। সে নিজে একটা জিনিস ভেঙে দেখছে, এইভাবে করলে ভেঙে যায়, সে করে শিখছে। তার মানে শিশু হচ্ছে সব সময়ই শিখে, সে সব সময় শিখে, কোনো না কোনোভাবে সে শিখে। তো সেই জন্য একমুখী শেখানোর চেষ্টা আমরা যেটা করে থাকি, শুধু বলে বলে করানোর চেষ্টা করে থাকি। মাঝে মধ্যে তাকে এনগেজ করতে হবে। এনগেজমেন্টের মাধ্যমেও সে কি করবে? শিখবে। এবং এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে মজবুত। এই যে শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে মজবুত শিক্ষা, এটা সে ভুলবে না। যেমন আপনাদের একটা বিষয় বলি, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা তো অনেক বিষয় পড়াশোনা করি অনার্স মাস্টার্সে গিয়ে, মনে আছে কিছু? কিন্তু ছোটবেলায় কবিতা কি কি শিখেছেন মনে আছে কিনা? নতুন নতুন পায়রাগুলি কার কার মনে আছে? আম পাতা জোড়া জোড়া, দেখেন কত আগে শিখেছি। কিন্তু অনার্স মাস্টার্সে আমরা গাদা গাদা বই পড়েছি না? বই শিখ মনে আছে তেমন কিছু? খুব একটা নাই, অল্প কিছু জিনিস মনে আছে। কিন্তু ছোটবেলার গুলা মনে আছে, কারণ ওগুলো ছিল পারফেক্ট লার্নিং। ওগুলো হচ্ছে কি? পারফেক্ট লার্নিং। নাও এবার আমরা ক্যাটাগরি ভিত্তিক 1 থেকে 3 বছরের শিশু যাদের আছে, তাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকাশ হচ্ছে 1 থেকে 3 বছর। এই 1 থেকে 3 বছর যদি শিশুদেরকে আমরা ভালো করে বিকশিত করতে পারি, তার বাকি লাইফটাও কিন্তু সেভাবে সেট হয়ে যাবে। এটাকে বলা হয় ফাউন্ডেশন এজ বা বেস লার্নিং। যে গবেষকরা এটাকে বলছে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল। যেই সময়টা হচ্ছে একটা শিশুর ভিত্তি দাঁড়িয়ে যায়। সেই জন্য 1 থেকে 3 বছর বাবা মায়ের উচিত শিশুদের সাথে সবচেয়ে বেশি পরিমাণ ইন্টারাকশন করা, কথা বলা, মিশা, তাকে সময় দেওয়া, তার মনের কথাটা জানার চেষ্টা করা। অনেকে মনে করে শিশুর আবার মনের কথা আছে নাকি? শিশুর মনে যে কি পরিমাণ কথা, আপনি তার সাথে না মিশলে চিন্তাও করতে পারবেন না। আমি একটা কেস স্টাডি বলি আমার শিক্ষকতা জীবনের। আমি একটা স্কুলে 4 মাসের জন্য ডেপুটেশনে যাই। ওই স্কুলে 2য় শ্রেণীর একটা মেয়ে ছিল, খুব আদুরে মেয়েটা ছিল। প্রত্যেক টিচারের অভিযোগ এই মেয়েটা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। সে কোনো টিচারের সাথে কথা বলে না, চুপচাপ তাকে ক্লাসে, তার মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হয় নাই। আমি যখন ক্লাসে যাই, প্রধান শিক্ষক আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এই মেয়েটা একটু মানসিক প্রতিবন্ধী, তাকে একটু সাবধানে ডিল করবেন, সে টিচারের সাথে কোনো কথা বলে না। কিন্তু আমরা তো শিশুর প্রতিবন্ধী কত রকম হয় সে বিষয়গুলোর উপর বিশাল পড়াশোনা করেছিলাম ডিপিএডে। তাকে দেখে আমার মনে হয় নাই সে প্রতিবন্ধী, আমার কাছে মনে হয়েছে তাকে দেয়া ট্রিটমেন্টটা ভুল ছিল শিক্ষকদের। এরপর আমি তাকে প্রথম 5 দিন 1 সপ্তাহ অবজার্ভ করেছি, সে ক্লাসে কি কি করে, কার সাথে মিশে, কি কথা বলে। আমি ক্লাস নিলেও তাকে আমি অবজার্ভ করেছি। 5 দিন পরে আমি তার পুরো স্বভাব, একটা কেস স্টাডি আমার ডায়েরিতে আমি লিখেছি। লিখার পরে
তারপরে সপ্তাহে যখন আমি ক্লাসে যাই আমি তার পাশে গিয়ে বসি, একই বেঞ্চে বসি। বসার পরে সে প্রথম যে রিয়েকশনটা দেয়, সে একটা মুচকি হাসি দিয়েছে। অর্থাৎ টিচার স্টুডেন্টদের পাশে বসতে পারে সেটা তার ধারণায় ছিল না। বসার পরে এবার তার সাথে কথা বলা শুরু করি, তার ব্যাগে হাত দিয়ে বলি যে আম্মু কি নাস্তা দিয়েছে, স্যারকে একটু দাও না। তখন সে প্রথম আমার সাথে যে শব্দটা বিনিময় করেছে, স্যার কেক দিয়েছে। তার মানে সে আমার কোয়েরিজ ধরতে পেরেছে, তার বুদ্ধি আছে কি নেই? আছে। এরপরে প্রত্যেক দিন তার ব্যাগে হাত দিয়ে খাবারটা চেক করে দেখি, আবার ঢুকিয়ে রাখি। এটাতে সে খুব মজা পায় এবং সে এরপর থেকে 2টা করে নাস্তা আনে, একটা ওর জন্য, একটা ওর টিচার আমার জন্য। ঠিক 3rd উইকে গিয়ে সে ক্লাসে সবচেয়ে চটপটে শিক্ষার্থী হয়, কথা বলে, দুষ্টুমি করে, ইভেন কি পড়ানোর সময় পাশে এসে দাঁড়িয়েও থাকে। তার কারণ হচ্ছে তাকে সবসময় ট্রিট করা হয়েছিল সে প্রতিবন্ধী হিসেবে, কিন্তু সে আসলে প্রতিবন্ধী নয়। জাস্ট তার মনে টাচ করতে পারে নাই, তার হৃদয়কে ছুঁইতে পারে নাই শিক্ষক, সেজন্য সে গুমট বেঁধেছিল। শিশুদের এরকম হয়, যখন বাবা দেখবেন খুব কড়া হয়, সবসময় শাসন করে, তখন কিন্তু সন্তানের হার্ট টাচ করতে পারে না। আমি সময়ের অভাবে কিছু ভিডিও দেখাতে চেয়েছিলাম। তারে জামিন পার একটা সিনেমা আছে আমির খানের, যে আমাদের শিক্ষকদেরকে এই সিনেমাটা বারবার করে দেখানো হয়েছিল। সেখানে একটা প্রতিবন্ধী শিশু ছিল, কিন্তু আমির খান তাকে সেরা বানিয়েছিল। বাবা তাকে ভীষণ রকমের ভর্ৎসনা করেছেন। তো অনেক সময় আমরা শিশুদের হৃদয় টাচ করতে পারি না, হৃদয়ে পৌঁছাতে পারি না। যখন পৌঁছাবেন, একান্ত কিছু গল্প করবেন সন্তানের সাথে, দেখবেন তার হৃদয় থেকে সে সবকিছু আপনাকে জানান দিচ্ছে। তার একটা জগৎ আছে। শিশুদের সাথে মিশতে হয় শিশু হিসেবে, অফিসার হিসেবে শিশুর সাথে মিশা যাবে না, শিক্ষক হিসেবে শিশুর সাথে মিশা যাবে না, ব্যাংকার হিসেবে মিশা যাবে না। শিশু মানে শিশু। আপনি তার কাছে ঘোড়া হবেন, সে আপনার কাঁধে চড়বে, কখনো তার সাথে লড়াই করবেন, কখনো তার কাছে হেরে যাবেন, দেন আপনি শিশু। এই জিনিসগুলো আমরা আমাদের বাস্তবতার জীবনের কারণে অনেক সময় ভুলে যাই। আমরা মনে করি আমরা কোটটাই পরা অফিসার, বাসায় এসে শিশু থেকে মাটিতে হামাগুড়ি দিবেন, সম্ভব? কিন্তু না, যখন মিশবেন দেখবেন ভীষণ রকমের একটা বন্ডিং হবে সন্তানের সাথে। সেজন্য 1 থেকে 3 এই 3 বছর ফিজিক্যাল টাচে থাকা খুব গুরুত্বপূর্ণ সন্তানের। এই সময় তাকে যত বেশি স্নেহ, যত বেশি ভালোবাসা দিবেন, সে তত মানবিক একজন মানুষ হবে। প্রথম 3 বছর যত বেশি তাকে স্নেহ দিবেন, যত ভালোবাসবেন, সে তত মানবিক একজন মানুষ হবে এবং এত চমৎকার বড় মনের মানুষ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। সেজন্য এই সময়টা থেকে তার সবচেয়ে বেশি লাভ অ্যান্ড কেয়ার দরকার। এরপর হচ্ছে গুড হ্যাবিট। এই গুড হ্যাবিটগুলা, অনেকগুলো গুড হ্যাবিট আছে। যেমন মনে করেন খাওয়ার আগে হাত ধুয়ে খেতে বসা, খাওয়ার পরে স্থানটা পরিষ্কার রাখা, নিজের জিনিস খাওয়ার পরে সুন্দর করে জায়গা মতো রাখা, এগুলো অনেকগুলো গুড হ্যাবিট আছে। জুতা যেখানে রাখার সেখানে রাখা, পোশাক যেখানে রাখার সেখানে রাখা। সে যদি পটিও করে দেয়, ওই জিনিসটা নিয়ে সে কোথায় রাখবে সেটা তাকে শেখানো। এরকম অনেকগুলো গুড হ্যাবিটসের লিস্ট আছে, এই জিনিসগুলো তাকে শেখানো। আপনারা অবাক হয়ে যাবেন, জাপানিজরা তাদের সন্তানদেরকে প্রথম 7-8 বছর পর্যন্ত শুধু হ্যাবিট শিখায়, কোনো বই পড়ায় না। 7-8 বছর পর্যন্ত শুধু শিখায় যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। 7-8 বছর পরে গিয়ে তারা বইয়ের পাতা খুলে। 7-8 বছরে একটা শিশু শিখে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা কিভাবে করতে হয়। না, আমাদের দেশে 3-4 থেকে আমরা শুধু বইই পড়াই না, এটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3 থেকে 10, এবার যাদের বয়স 3 থেকে 10 বছর অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শৃঙ্খলা, অনুপ্রেরণা। প্রতিনিয়ত সন্তানকে ইন্সপায়ার করবেন, কারোর সাথে কম্পেয়ার করবেন না। আমাদের একটা প্যারেন্টিংয়ে ভুল হচ্ছে, আমাদের জীবনে যে সমস্ত অপ্রাপ্ত বাসনা, স্বপ্ন রয়েছে, সেগুলো আমি আমার সন্তানের উপর চাপিয়ে দিই। কেন? আপনি ডাক্তার হতে পারেন নাই, আপনার সন্তান ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই। আমি গায়ক হই নাই, আমার সন্তানকে গায়ক হতে হবে এমন তো কোনো কথা নেই। হরে কৃষ্ণ। এমন তো কোনো কথা নেই। সেজন্য আপনার স্বপ্ন আপনার সন্তানের উপর চাপিয়ে দিবেন না, ওর স্বপ্ন ওকে বাস্তবায়ন করতে দেন। আমাদের একটা ভুল প্যারেন্টিং, যে আমার স্বপ্ন আমার ছেলে অনেক বড় ডাক্তার হবে। না, কেন? সে তো সেটা ভালো নাও বাঁচতে পারে, তার সেটা ভালো নাও লাগতে পারে। সে হয়তো ভালো আর্টিস্ট হতে চায়, তাকে আর্টিস্ট বানান, সে সেরা একজন আর্টিস্ট হোক।
সেই জন্য নিজের কোনো স্বপ্নকে সন্তানের উপর চাপিয়ে দেওয়ার মতো ভুল করা উচিত নয়। এরপর হচ্ছে উৎসাহ দেওয়া। ইভেন কি একটা শিশু যদি এক গ্লাস পানিও ঢেলে খেতে জানে, তাকে সেটার জন্য উৎসাহ দিন, বাহ তুমি তো আজকে চমৎকার একটা কাজ করেছো, সেটার জন্য তাকে কি করা, উৎসাহ দেওয়া। এরপর হচ্ছে 10 to 20, 10 থেকে 20 বছর বয়সী যাদের সন্তান রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে ডিল করাটা একটু টাফ আছে, কারণ তখন তাদের সাইকোফিজিক্যাল নেচারে কিছুটা পরিবর্তন আছে। বিশেষ করে রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন হচ্ছে কি কিশোর, যে হ্যাঁ এই সময়টার মতো বালায় আর নেই, এটা খুব টাফ। এই সময়ে যদি একটু ভুল ইনপুট দেন, ছেলে বিগড়ে যাবে। এই সময়টাতে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তার ক্রিয়েটিভিটিগুলো পিক করা, সে কি পছন্দ করে, তার সৃজনশীলতা কি, সেই জিনিসগুলো ধরা এবং তাকে এম্পাওয়ার করা। এম্পাওয়ারমেন্ট, আপনারা তো দ্বৈত শাসন করেছেন, লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্রিটিশ পিরিয়ডে, দায়িত্ব এবং ক্ষমতা দুইটাই দিতে হবে। তখন একজনকে দিয়েছিল দায়িত্ব, একজনকে দিয়েছিল ক্ষমতা। নবাবকে দিয়েছিল দায়িত্ব, তুমি শুধু টাকা কালেকশন করবে, আর ব্রিটিশ লর্ডদের হাতে ছিল হচ্ছে ক্ষমতা। কিন্তু না, তাকে দুটাই দিবেন, দায়িত্বও দিবেন, ক্ষমতাও দিবেন। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন, এই জিনিসটা খুব দরকার। সে ফ্যামিলির একজন মেম্বার, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা হয়েছে এবং সেটা শুনতেও আমাদেরকে হবে। যেমন মনে করেন মা রান্না করছে, জিজ্ঞেস করছে বাবাকে, হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে আজকে কি রান্না হবে, এর পরিবর্তে ছেলেকে জিজ্ঞেস করা হোক আজকে কি রান্না হবে, দেখবেন সেও কিন্তু মতামত দিবে। এবার তার মতামতটাকে কি করুন, সম্মান করুন। এইভাবে পরিবারের ছোটখাটো বিভিন্ন ইভেন্টে তাকে আস্তে আস্তে ইনভলভ করেন, তার মতামত নেন, দেখবেন সে একজন আইডিয়াল সোশ্যাল বিং হবে, সে একজন সামাজিক মানুষে পরিণত হবে। কিন্তু তাকে যদি সবসময় দমিয়েই রাখেন, ফ্লোরই না দেন, তাহলে তার বিকাশটা হবে কোথায়? তো সেই জন্য আমি বলবো যে 10 থেকে 20 বছর এই সময়টাতে বাবার গুরুত্ব বেশি। বিশেষ করে ছেলে সন্তান যাদের রয়েছে, তাদের আস্তে আস্তে বাইরের জগতের সাথে পরিচয় করানো, বাবা যে কাজগুলো করে সেই কাজের কিছু কিছু ভার তাকে অর্পণ করা, ছোট্ট একটা সবজি কিনা সেটা তাকে শিখানো, নাহলে সে মানুষের সাথে মিশতে পারবে না, জগৎ তাকে ঠকাবে, শোষণ করবে। এবং প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে লেনদেন করতে হয়, এই জিনিসগুলো তাকে শেখানো উচিত। বোঝা যাচ্ছে কিনা? তাহলে সে বুঝবে কিভাবে মূল্যায়ন করতে হয়। সেই জন্য এই সময়টাতে এম্পাওয়ারমেন্ট করতে হবে, সবসময় ডমিনেট করলে হবে না। এম্পাওয়ারমেন্টটা যদি হয়, দেন সে বিকশিত হবে। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে লাইফ স্কিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাম আপনারা শুনেছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একজন শিশুর কয়টা, এখানে কতটা, 9টা। এই 9টা স্কিল অবশ্যই থাকা প্রয়োজন। যদি এই 9টা স্কিল একটা শিশুর থাকে, সে আধুনিক যুগের একজন স্মার্ট সিটিজেন হবে, আদর্শ একজন নাগরিক হবে। এই স্কিলগুলো শিশুদের বিকাশ করা খুব প্রয়োজন। এই স্কিলগুলো যদি আমাদের সন্তানের থাকে, সে পৃথিবীর যে কোনো জায়গায় টিকে থাকতে পারবে, যে কোনো জায়গায় সে টিকে থাকতে পারবে, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারবে। সেই জন্য এই 9টা স্কিল, এগুলো অনেক ডিটেলস, আমি তারপরে শর্ট বলছি। সেলফ অ্যাওয়ারনেস, যে আমাদের সন্তানকে শেখানো উচিত তার ক্ষমতা কতটুকু, সে কি পারবে কি পারবে না, তার দ্বারা কি হবে কি হবে না। এরপর হচ্ছে এমপ্যাথি, ভেরি ক্রুশিয়াল। সহমর্মিতা, একটা হচ্ছে সহানুভূতি আর একটা হচ্ছে সহমর্মিতা। সহানুভূতি মানে হচ্ছে আপনার খারাপ লাগছে, ও আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার খারাপ লাগছে, এটা হচ্ছে সহানুভূতি। সহমর্মিতা মানে হচ্ছে আপনার কি হয়েছে বা কেন খারাপ লাগছে, তার হৃদয়ে প্রবেশ করে জানতে চেষ্টা করা, তার দুঃখের কারণটা কি, এটা হচ্ছে সহানুভূতি। আর একটা এক্সাম্পল দিই, যে একজনের খাবার নেই, তাকে তার জন্য দুঃখ প্রকাশ করাটা হচ্ছে সহানুভূতি, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়াটা হচ্ছে সহমর্মিতা। অর্থাৎ তার বেদনাটাও অনুভব করে সেটা লাঘবের চেষ্টা করা। শিশুদের অবশ্যই এমপ্যাথির গুণটা বিকাশ করা খুব জরুরি। আর না হলে দেখবেন সে আপনাদের কাছ থেকে শুধু নিবে, দিতে জানবে না। বর্তমান সমাজে যেটা হয়, শিশু অসুস্থ হলে বাবা মায়ের ঘুম শেষ, কিন্তু বাবা মা অসুস্থ হলে শিশুর ভ্রুক্ষেপ নাই, সে তার মতো আছে। কারণ হচ্ছে তার এই এমপ্যাথিটা বিকাশ হয় নাই। মানুষ যে অসুস্থ হতে পারে, অসুস্থ হলে তার যে সেবা প্রয়োজন, এই বোধটা আমরা তার মধ্যে জাগাতে পারি নাই।
যার কারণে সে বাবা অসুস্থ হলেও তার সেদিকে কি নাই, ফিলিংস নাই, সে দরদটা উপলব্ধি করতে পারছে না, আমার বাবা অসুস্থ, আমার তাকে টেক কেয়ার করা প্রয়োজন। এবং এই জিনিসটা আরো বেশি প্রবলেম হয় কখন জানেন, যখন মেয়েরা এই জিনিসটা শিখে না, শ্বশুর বাড়িতে গিয়ে মহা ফেসাদে পড়ে, বদনাম আসে। কারণ এই জিনিসটা শিখতে হবে এবং এটা ধীরে ধীরে শেখাতে হবে, এটা পরিবার থেকে আসে। যেমন রান্না প্রতিদিন মা করবে না, উনার সুখ অসুখ আছে, যেদিন উনি পারবে না সেদিন বাবা করবে, ছেলে মেয়ে বড় হলে তারা করবে। অ্যালটেড করা উচিত যে আমি অসুস্থ, আমার পরিবারটা কি এখানেই শেষ হয়ে যাবে? না, হাল ধরার মতো একজন ব্যক্তি সেখানে তুলতে হবে এবং আমাদের সন্তানরা যেন সেভাবে কোয়ালিফাইড হয় যে আমার অবর্তমানে যেন আমার পরিবারটা দশে না যায়, তাকে সেভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। এবং মা যদি কখনো অসুস্থ থাকে, এমন নয় যে খাবার যেন বন্ধ হয়ে না যায়, মেয়ে যেন সে রান্নাটা পারে, ছেলে যেন সে রান্নাটা পারে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এই যে হঠাৎ করে যে করোনা আসছে 20 সালে, কেউ কখনো ভাবতে পেরেছিল? করোনা আসার পরে সব কিছু পাল্টে গেছে না? এই যে একটা জরুরি পরিস্থিতি, স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত, এই পরিস্থিতিতে কি করণীয়, এই জিনিসগুলো শিশুদেরকে আলাপ করে করে তাদেরকে ভাবিয়ে তুলতে হবে, তারা যেন হুট করে এরকম কোনো বিপর্যয় আসলে জীবনে তছনছ হয়ে না যায়। অনেক সময় শিশুরা দেখা গেল এক সাবজেক্টে ফেল করেছে বা A+ পায়নি, সুইসাইড করে বসছে, কারণ কি? ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেলটা ডেভেলপ হয়নি। A+ পাওয়া জীবনের লক্ষ্য নয়, 90 পাওয়া জীবনের লক্ষ্য নয়। এটা আমাদের দেশে হয়তো এভাবে গড়ে তুলেছে, কিন্তু ভুটানিস্টরা তারা এটা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে আমার ছেলে ভালো মানুষ হবে, ভালো মানুষ হলে সে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে ভুটানিস্টদের ফিলোসফি। কিন্তু আমরা মনে করি A+ না পেলে পাশের বাসার দিদিকে কি করে মুখ দেখাবো, ওনার ছেলে A+ পেয়েছে, আমারটা পাই নাই। এগুলো রং ফিলোসফি। আমরা এটা প্রায় করি বাবা মায়েরা শিশুদের সাথে, উচিত না এটা। এরপর হচ্ছে ডিসিশন মেকিং। কখন কি করতে হবে সেটা শিশুদেরকে আস্তে আস্তে শেখাতে হবে। যেমন ঘরে একটা প্রোগ্রাম, আত্মীয় স্বজন আসছে, তাহলে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে না, আবাসনের ব্যবস্থা করতে হবে না, সেগুলো সবসময় কি বাবা মাই করবে? সন্তানদেরকে গড়ে তুলতে হবে। ঘরে একজন আত্মীয় আসলে তার সাথে কিভাবে বিনিময় করতে হয়, তার কি লাগবে, তাকে কি খাবার দেব, তার কি আরামদায়ক ব্যবস্থা করে দেব, এটা হচ্ছে ডিসিশন মেকিং। এরপরে বাবাও সুস্থ, মাও সুস্থ, এখন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। ডিসিশন মেকিং এর ক্ষমতা যদি শিশুর না থাকে, তখন দেখবেন শিশু ফল করবে, সে তার ব্যক্তিগত জীবনে ফ্রাস্ট্রেট হবে যদি এই স্কিল তার না থাকে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং। যে কোনো সমস্যা জীবনে আসবে, এটা স্বাভাবিক, আমাদের জীবনটা সমস্যায় পরিপূর্ণ, কিন্তু আমরা যদি প্রবলেম সলভ করতে না জানি, তাহলে সেটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি আনবে। সেই জন্য অনেক সময় দেখবেন সামান্য কিছুতে ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেট হয়ে সুইসাইড করে, কারণ তাদের প্রবলেম সলভিং স্কিল নেই। এই জিনিসগুলো শেখানো উচিত। ইফেক্টিভ কমিউনিকেশন, এটা মেয়েদের বেশি প্রয়োজন। অনেক সময় বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বেশি ফেস করছি সেটা হচ্ছে বিয়ের পরে মেয়েরা ভীষণ রকমের একা থাকতে চায়। এখন বিয়ে দিয়েছে আরেক পরিবারে, সেখানে শ্বশুর শাশুড়ি চাই তাদের সাথে মিলে থাকুক, কিন্তু মেয়ে চিন্তা করে আমার একটা প্রাইভেট স্পেস দরকার, আমি সবসময় দরজা বন্ধ করে থাকবো। তাহলে লেক অফ ইফেক্টিভ কমিউনিকেশন। আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে, আছে না? আবার সোশ্যাল লাইফও আছে। যখন পার্সোনাল লাইফ তখন পার্সোনাল, যখন সোশ্যাল তখন সোশ্যাল। সেই জন্য কমিউনিকেশন স্কিল, বড় ছোট সমাজ, প্রতিবেশী, শিক্ষক, কার সাথে কিভাবে মিশতে হবে এটা জানা খুব প্রয়োজন। এরপর হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আরেকজনের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবে। অনেক সময় আমরা দেখি শিশুরা আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে না, মনের কথাটা ব্যক্ত করতে পারে না, মাকে বাবাকে দিয়ে বলায়, তাহলে এই স্কিলটা তার প্রয়োজন। লাস্ট ওয়ান হচ্ছে কপিং উইথ ইমোশনস। অনেক সময় শিশুরা রাগ করে, রাগ করলে ভাঙচুর করে, তার মানে তার এই স্কিলটা হয় নাই। রাগ আসতেই পারে, আসতে পারে মানে আসবেই, তার মানে এই নয় যে সেটা আমাকে দেখাতে হবে জনসমক্ষে, সেটাকে আমাকে ব্যালেন্স করতে শিখতে হবে। রাগ আসলেই যে গ্লাস ভাঙচুর করতে হবে এমন কোনো কথা নেই, বাবা মাকে খামচি করতে হবে এমন কোনো কথা নেই। তাকে বুঝাতে হবে, হ্যাঁ বুঝেছি, তোমার মন মতো হয় নাই জিনিসটা, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের সহ্য নেব, এবং তোমারও বুঝতে হবে সবসময় সব কিছু মন মতো হয় না। দেন লাস্ট ওয়ান আছে কপিং উইথ স্ট্রেস। মানসিক চাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায়
এবং নিজেকে অ্যাক্টিভ রাখা যায়, সেটা শিশুদেরকে বোঝাতে হবে। চাপ দিলেই যেন সুইসাইড না করে, একটু বকা দিলেই যেন সুইসাইড না করে, নিজেকে দিকে কেটে না ফেলে। বিশেষ করে অনেক সময় দেখা যায় ব্লেড দিয়ে হাত কেটে ফেলে। এটা কেন? সে স্ট্রেসকে কী করতে পারে না। যেমন আমার অনেকগুলো কেস স্টাডি ছিল, কিন্তু বলতে পারছি না সময় স্বল্পতার জন্য। একটা স্টুডেন্ট আমি পড়াতাম, বাবা তাকে বকেছে, সেই জন্য সে হাত কেটে ফেলেছে। আমি পড়াতে গিয়ে দেখি পুরো ফ্লোর রক্তাক্ত। তো পরে জিজ্ঞেস করলাম কেন এরকম, তখন বিষয়টা জানালো। তো প্যারেন্টিং মানে হচ্ছে তিনটা জিনিস। আমরা শেষের দিকে চলে আসছি। একটা হচ্ছে হেলথ, এডুকেশন, কালচার। স্বাস্থ্যের দিকে আমরা সুনজর দিব। স্বাস্থ্যের সুনজর হচ্ছে প্রাকৃতিক জিনিস দিয়েই তাকে বড় করে তুলব, কৃত্রিম কিছু নয়। এডুকেশন, সে একাডেমিক পড়াশোনা করবে, পাশাপাশি তার কাণ্ড জ্ঞানও থাকবে, কমন সেন্স যেটাকে বলে। সে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজে কিভাবে টিকে থাকতে হয় এই জিনিসটা থাকবে। আর লাস্ট ওয়ান হচ্ছে কালচার। কালচার হচ্ছে এটাই, এখানে আমরা যেটা চর্চা করছি এটাই হচ্ছে কালচার, যে আমরা শিখব, প্রয়োগ করব আমাদের বৈদিক ভাবধারা। এটা হচ্ছে কালচার। কালচারাল স্পেস হচ্ছে এটা। এখানে ক্লাসে আসতে হবে, শুনতে হবে, শিখতে হবে। যারা জানে তাদের কাছ থেকে শিখা। আমরা যদি না শিখি তাহলে প্রয়োগ করার, বাস্তবায়ন করার সুযোগ নেই। সেই জন্য বৈদিক সোসাইটির যে ক্লাসসমূহ, এগুলো সৌভাগ্য আমাদের ছেলে মেয়েদের জন্য। আমি আজকে বলছিলাম হৃদয় বল্লভ প্রভুক, আমাদের ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা জোন হোক। যারা স্কুলে পড়ে তাদের জন্য গীতা সেশন চালু হোক, যারা সেকেন্ডারিতে পড়ে তাদের জন্য আলাদা হোক, যারা কলেজ লেভেল তাদের জন্য আলাদা হোক। বাবা মা নারিস্ট হবে, ছেলে মেয়ে পিছিয়ে থাকবে কেন? আপনারা যদি সদিচ্ছা থাকে, আপনার ছেলে মেয়ে মানুষ করবেন মানুষের মতো করে, তাহলে সবাইকে নিয়েই এই বৈদিক সোসাইটি পরিবারটা কলনের মতো এরিয়াতে আলোর বর্তিকা স্বরূপ দাঁড়িয়ে যায়, সেটাই প্রার্থনা। এতক্ষণ প্যারেন্টিং এর যে বিষয়গুলা বললাম, সেই বিষয়গুলা কিভাবে প্রয়োগ করব, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, ক্লাস সফল। প্রথম হচ্ছে মডেল, অর্থাৎ আমি করে দেখাবো, আমার সন্তান আমার কাছ থেকে শিখবে, বলে নয়, আচরণে। নাম্বার 2 হচ্ছে মেন্টরিং, আমি যেটা করছি সে সেটা করছে কিনা সেটা খেয়াল রাখা, কোনো কিছু ভুল করছে কিনা সেটা তদারকি করা, ভুল করলে তাকে ভালোবেসে শুধরে দেওয়া। এরপর হচ্ছে অর্গানাইজ, তাকে আরো বেশি করার জন্য উৎসাহ দেওয়া এবং সে জন্য আরো ভালো করে করতে পারে। সর্বশেষ হচ্ছে টিচিং, তারপর তাকে জ্ঞান দেওয়া, এটা করা ভালো, এটা করা ভালো নয়। কিন্তু আমরা শুরু করি উল্টো দিক থেকে, প্রথমে টিচিং, তারপর অর্গানাইজিং, তারপর মেন্টরিং, তারপর হচ্ছে মডেল। আমরা যদি এই ফ্লোটা মেনটেন করতে পারি ফ্যামিলিতে, আমাদের সন্তানরা বিকশিত হবে এক একজন সেরা ব্যক্তি হিসেবে। এবং আমরা সেটাই চাই, আমাদের সন্তানরা বিকশিত হোক মানুষের মতো মানুষ হয়ে। সো থ্যাংক ইউ অল, সকলকে অসংখ্য ধন্যবাদ।